দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই দিনে দুইটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখলাম। তো এই হত্যাকাণ্ডগুলা খুবই ভয়াবহ, কারণ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা ও সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ একটা ছেলে। ওকে চোর সন্দেহে এনে পিটানো হইলো। এখন ও যদি পিটা পিটা এই ছেলেটা একটা পাগল ছেলে, ওকে পিটা মাইরা ফেলা হইলো। তারপরে আমরা জাহাঙ্গীরনগরেও দেখলাম যে ছাত্রলীগের একজন সাবেক নেতা, সে ছাত্রদের উপর নানা ধরনের হামলায় জড়িত, সে মাদক ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি সবই ঠিক আছে, কিন্তু তাকে ধরে যেভাবে পিটাইতে 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 মেরে ফেলা হলো, সেটা তো আসলে আমরা সমর্থন করতে পারি না, বা সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে। তো এখানে একটা প্রশ্ন খুবই জরুরি, আমি মনে করি একটা প্রশ্ন করা দরকার, যে যেই ছাত্ররা এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করলো, লড়াই করলো, এবং যুদ্ধ লড়াই করে তারা একটা ফ্যাসিবাদ, শুধু ছাত্ররা নয়, ছাত্র জনতা একসঙ্গেই এই ফ্যাসিবাদেরকে হটালো, কিন্তু ছাত্ররাই তো আসলে আন্দোলনটা শুরু করেছে, তারা আন্দোলনের সামনে ছিল, নেতৃত্বে ছিল, তারা জীবন দিয়েছে। তো সেই ছাত্ররা কেন আসলে এই ধরনের একটা কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে? আমি মনে করি যে এই এই জিনিসটার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের কয়েকটা জিনিস একটু ভাবতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে খুব সহজভাবে একটা নিছক ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না। আমরা দুই তিনটা জিনিস যদি লক্ষ্য করি এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে গেলে, এই বছর জুলাই মাসের আগে যে ছাত্ররা ছিল আর এটার পরে যে ছাত্ররা, এরা কিন্তু এক না। জুলাই মাসের আগে যারা ছিল, এরা রক্ত দেখে নাই, এরা গণহত্যা দেখে নাই, এরা ক্লাসমেটকে মরতে দেখে নাই, এরা থরে থরে সাজানো লাশ, লাশের পরে লাশ, সেই লাশ হচ্ছে পুলিশ গুম করে নিয়ে যাচ্ছে, পুড়িয়ে ফেলছে। এখন এই মৃত্যু, এই হত্যা যারা দেখেছে, এদের সঙ্গে এর আগের যে ছাত্ররা, জুলাই মাসের আগের যারা আসলে ফেসবুক চালাতো, গেম খেলতো, প্রেম করতো, ট্যুর দিত, আমরা ইতিমধ্যে দেখেছি যে যে আসলে সেই শবনম বুবলি, সেই শাকিব খান, সেই পরিমণি, সেই আফরান নিশো, সেই মোশাররফ করিম, হ্যাঁ, সেই চঞ্চল চৌধুরী, সেই যে নায়ক নায়িকারা, সেই হইচই, সেই চরকি, সেই সিনেমা, সব মানুষ ভুলে গেছে। এমনকি সেই খেলোয়াড়রা, এগুলো কিছু নিয়ে কিন্তু খেলা নিয়েও মানুষ এখন আর মেতে নেই, মানুষ দেশ নিয়ে মেতে আছে। এই যে জায়গাটা, এই যে একটা গুণগত চেতনাগত পরিবর্তন মানুষের ঘটলো, এর মধ্যে এই ছাত্রদের মধ্যে একটা ব্যাপার ঘটলো কি, যে এরা মরতে দেখেছে, এরা মরতে পারে, এরা মারতেও পারে। এই যে ছাত্ররা, এদেরকে আসলে স্কুলে এনে, কলেজে এনে এইভাবে ছেড়ে দেওয়াটা, এটা কোনো কাজের কথা হয় নাই, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হয় নাই আসলে। এই ছাত্রদেরকে আগামী অন্তত একটা বছর এদের মধ্যে যে স্পৃহাটা ছিল, এদের মধ্যে যে চেতনাটা ছিল, হ্যাঁ, আপনি আপনার পাশে যখন আপনার ক্লাসমেটকে, আপনার সহপাঠীকে মারা যেতে দেখবেন, তখন আপনার মধ্যে যে চেতনাটা, যে স্পৃহাটা থাকবে, এইটা কিন্তু এক শতাব্দীতে একবার আসে। গত শতাব্দীতে এটা বাংলাদেশ পেয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে। এবং সেই মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান কি করেছে? শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, এবং সে হচ্ছে ওই পাকিস্তান ফেরত আর্মি অফিসার, ওই পুরানো প্রশাসনের লোকজন, তাদেরকে দিয়েই প্রশাসন চালিয়েছে, সরকার চালিয়েছে। এই একই কাজ জুলাই জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু এই সরকার করছে। আমি দীর্ঘদিন ধরে ভেবেছি এই সরকারের কোনো সমালোচনা করব না, কিন্তু এই দুইটা, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে আসলে এ বিষয়ে কথা না বললে, ওই যে শহীদরা, তাদের রক্তের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয়। সেই জায়গাটার থেকে আমি মনে করি যে এখন আসলে এটা নিয়ে কথা বলতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সরকার সেই পুরানো প্রশাসন, পুরানো পুলিশ বাহিনী, তাদেরকে দিয়ে প্রশাসন চালাচ্ছে। এই যে গণধোলাই দিয়ে হত্যাগুলা হচ্ছে, এর আগে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। এইটার তো একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের আগের মতো ক্রিয়া করতে পারছে না। পুলিশ প্রশাসন ক্রিয়া করতে পারছে না কেন? মানুষ তো আসলে পুলিশকে মানছে না, তাই না? আদালতে একজন অপরাধীকে হচ্ছে আইনজীবীরা বা অন্য লোকজন তারা পিটিয়ে তার অন্ডকোষ ফাটিয়ে ফেলছে। এই যে ঘটনাটা ঘটছে, এর কারণ হচ্ছে পুলিশকে আর জনগণ মানছে না। এখন পুলিশকে জনগণ মানবে কেন? এই পুলিশ তো তার বুকের উপর গুলি চালিয়েছে, তার সন্তানকে গুলি চালিয়েছে, তাকে হত্যা করেছে। এই পুলিশের কনস্টেবল থেকে আইজি, পুরাটা দুর্নীতিগ্রস্ত, পুরাটাই খুনি, ট্রিগার হ্যাপি। এই যে পুলিশ, যেই থানাগুলোতে গুলি হয়েছে, যারা এই গুলির নির্দেশ দিয়েছে, তারা তো 3 মাস হয়ে গেল তারা বেতন তুলছে। তারা জুলাই মাসের বেতন তুলেছে, জুলাই গণহত্যা চালিয়ে 5 আগস্ট হাসিনার পতন ঘটলো, কিন্তু তারা আগস্টের পরে সেপ্টেম্বর মাস যখন এলো, এরা এই সেপ্টেম্বর মাসেও কিন্তু এই বেতনটা এরা তুলেছে, এবং অক্টোবর মাস আসছে, এরা অক্টোবর মাসেও বেতন তুলবে।
তাহলে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা কবরে, আজকেও আমাকে একটা ছেলে ফোন করলো যে ওর গায়ে গুলি লেগেছে, 5 আগস্টে ওর গায়ে গুলি লেগেছে সাভারে, এবং ওর গুলিটা লেগেছে এমন জায়গাতে যে ওর যে রগ গুলা আছে, যে শিরা উপশিরা গুলা আছে, এগুলো হচ্ছে তালগোল পাকায় গেছে গুলি লেগে, এবং এটা কোনো সাধারণ চিকিৎসা হবে না। আমি প্রথমে ফোন করলাম যে আসলে সরকার নাকি চিকিৎসার ব্যবস্থা করেছে, কি ব্যবস্থা করেছে কোনো খোঁজ খবর পাচ্ছি না। তারপরে আমার ক্যাম্পাসের ছোট ভাই জিতু, ও জাহাঙ্গীরনগরের সমন্বয়ক, ওকে ফোন করলাম, তো ও বললো যে ভাই আমি যোগাযোগ করতেছি, পরে ও সম্ভবত একটা ব্যবস্থা করলো। তো আমি বলতেছি যে এই যে জায়গাটা, যে যে আহতদের চিকিৎসা, এখনো আহতদের কোনো তালিকা হয় নাই, চিকিৎসার যথাযথ ব্যবস্থা হয় নাই, আপনার যে খুনি পুলিশ তাদের কোনো বিচার হয় নাই, তারা এখনো অফিস করছে, তাদের তাদের তো চাকরি চলে যাওয়ার কথা, তাদের বিচারের মুখোমুখি হওয়ার কথা। যারা যারা যেসব থানায় গুলি হয়েছে চাকরি চলে যাওয়ার কথা, বিচারের মুখোমুখি হওয়ার কথা। এবং ওই ছাত্রদের ভেতর থেকে অস্থায়ী পুলিশ আইন অনুসারে এই বিধানও আছে যে অস্থায়ী পুলিশ দিয়ে এখন থানাগুলা চালানোর পরে আপনারা, সরকারের উদ্দেশ্যে বলছি, তারপরে আপনারা নতুন নিয়ে আসেন, যে নতুন নিয়োগ দেন, নতুন নিয়োগ দিয়ে হচ্ছে নতুন নিয়োগের মাধ্যমে নতুন মানুষকে আপনারা যুক্ত করেন, নতুন একটা পুলিশ বাহিনী গড়ে তোলেন নতুন আইনের ভিত্তিতে। সেটা তো তারা করছে না, সে ব্যাপারে তাদের কোনো আগ্রহও নাই। এখন এই যে বিচারহীনতা একদিকে, আরেকদিকে হচ্ছে যে আপনার এই ছাত্রদেরকে আপনারা কেন স্কুল কলেজে পাঠিয়ে দিয়েছেন? আমি মনে করি এটা ঠিক হয় নাই। 1971 মুক্তিযুদ্ধের পরে অধ্যাপক আনু মোহাম্মদ তার অল্প বয়সে একটা প্রবন্ধ লিখেছিল তৎকালীন সরকারের উদ্দেশ্যে, যে তৎকালীন সরকারকে তিনি পরামর্শ দিয়েছিলেন যে আপনারা হচ্ছে এই ছাত্রদেরকে স্কুল কলেজে পাঠায়েন না, এই ছাত্রদেরকে আপনারা 1 বছর 2 বছর হচ্ছে দেশের কাজে পাঠান, দেশ গঠনে পাঠান, দেশকে গড়ে তুলতে পাঠান। তারা ওই গণশিক্ষা কার্যক্রম চালাক, গরিব মানুষকে কিভাবে ফোন চালাতে হয়, ইন্টারনেট চালাতে হয় সেগুলা শেখাক, তারা কৃষি জমিতে গিয়ে সরকারি কৃষি খামারে কৃষি কাজ করুক, তারা রাস্তাঘাট তৈরিতে ভূমিকা রাখুক, তারা দেখা গেছে যে জনসচেতনতা তৈরি, ছাত্ররা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক কন্ট্রোলে নেমে গেছে, তাই না? চিকিৎসা ক্যাম্পে যাক মেডিকেল কলেজের ছাত্ররা, এই ছাত্ররা কিন্তু এখন দেশ গঠনে, দেশ এগিয়ে নিয়ে যাওয়াতে এরা স্বেচ্ছাসেবা দিতে পারতো। এবং এরা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান, ধরেন যে আপনার দুর্নীতির অভিযোগ আছে যে প্রতিষ্ঠানগুলো নিয়ে, সেই কর বিভাগ, সেই কাস্টমস বিভাগ, আপনার সেই পুলিশ বিভাগের কথা তো বললাম, ছাত্রদেরকে পুলিশ অন্তর্ভুক্ত করেন, তারপরে আপনার সেই দেখা গেছে যে চিকিৎসা বিভাগ ইত্যাদি নানা বিভাগে কিন্তু এই ছাত্রদেরকে আপনি যুক্ত করতে পারতেন। এখন ছাত্রদেরকে এই জায়গাগুলোতে পাঠাইলে কিছু জটিলতাও হতে পারে, কারণ ছাত্রদের তো এইসব কাজের অভিজ্ঞতা নেই। কিন্তু ছাত্রদের দিক থেকে তো প্রবল আন্তরিকতা ছিল, দেশপ্রেম ছিল, তাহলে সেই আন্তরিকতা, সেই দেশপ্রেমটাকে ব্যবহার করে ওই বিষয়ে যে বিশেষজ্ঞ ব্যক্তিগণ রয়েছেন, হ্যাঁ, তারা হচ্ছে ছাত্ররা কাজ করবে, আবার এই বিশেষজ্ঞদের কাছ থেকে তারা প্রশিক্ষণও নিবে, প্রশিক্ষণ নিয়ে কাজ এবং প্রশিক্ষণ একসাথে চলতে পারে। 1 বছর যদি, করোনার কারণে তো দেশ 2 বছর বন্ধ ছিল, ছাত্ররা ঘরে বসেছিল, তাহলে এই ছাত্ররা করোনার কারণে দেশ বন্ধ থেকে 2 বছর ঘরে বসেছিল, আর একটা প্রশিক্ষণ এবং সাথে দেশের কাজের জন্য আপনি এদেরকে 1 বছর নিয়োগ করলে এরা গায়ে লেগে পড়তো। কিন্তু আমরা সরকারের দিক থেকে সেরকম কোনো আগ্রহ দেখলাম না। তাহলে আমরা যেটা দেখলাম সরকারের দিক থেকে, সেটা হচ্ছে যে ভারতের যে দালালরা রয়েছে এবং বাংলাদেশের প্রশাসনে যে এজেন্টরা রয়েছে, তাদের সাথে এক ধরনের লিয়াজু ভিত্তিক ভাবে আপনার আমেরিকার লোকজন, সিআইএর লোকজন এবং ইন্ডিয়ার লোকজন, এরা হচ্ছে একসাথে এখন কিভাবে দেশটা লুটে পুটে খাবে। মানে আগে ইন্ডিয়া একা লুটে পুটে খেত, এখন আমেরিকা কিভাবে আমেরিকাকে ভাগ দিয়ে লুটে পুটে খাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধরেন ওই যে সোহেল আহমেদকে প্রভিসি বানানো হয়েছে। হ্যাঁ, সোহেল আহমেদ হচ্ছে 2019 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা করানো একজন লোক, তাকে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বানানো হয়েছে। আপনি দেখেন যে সরকারের যে সরকারের উপদেষ্টা পরিষদে বেশিরভাগ সদস্যই এই আন্দোলনের সাথে কোনোভাবে জড়িত ছিল না, এদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তাহলে আমাদের আসিফ এবং নাহিদ, ইনারা দুইজন কিন্তু খুব খুশি ছিলেন ওনারা যেদিন শপথ নেন যে ওনারা সরকারের অংশ হলেন। এটা তো উনাদের কি উচিত ছিল? উনাদের উচিত ছিল যে শহীদ মিনারে গিয়ে শহীদ পরিবারের সামনে শপথ নেওয়া, জনতার সামনে শপথ নেওয়া, এটা উনারা করেননি। উনারা যেই আপনার আন্দোলনের পক্ষের, আন্দোলনে ভূমিকা রেখেছেন এরকম বুদ্ধিজীবীদেরকে দিয়ে সরকার গঠন করা, ওনারা সেই দিকেও যান নাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তো ইতিমধ্যেই ব্যাপক যে ছাত্রদের সমর্থন ছিল, এটা
কিছুটা কমে আসছে। উনারা তো হচ্ছে যে উনারা চাইলেই কি ছাত্র গণক্ষমতা ব্যবহার করে ওই সময় ছাত্রদের জনগণের উনাদের প্রতি যে সমর্থন ছিল, এমনকি এখনো যদি উনারা বলেন যে আমাদের যে এই পুলিশ ব্যবস্থা সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে, আমাদের নতুন পুলিশ করতে হবে, আমাদের শেখ হাসিনার পক্ষে যে আমলারা রয়েছে, দুর্নীতিবাজ আমলারা রয়েছে, বা হামলাকারী যে পুলিশরা রয়েছে, হত্যাকারী যে পুলিশরা রয়েছে, এদের বিচার করতে হবে ফ্রম কনস্টেবল টু ডিআইজি, তাহলে জনগণ এদের সাথে থাকতো। আপনার শিল্পাঞ্চল পুলিশ, আপনি আমাদের আসিফ যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, খুবই ন্যাক্কারজনক। উনি শ্রমিকদেরকে জিজ্ঞেস করলেন যে 16 বছর কোথায় ছিলেন। এখানে হ্যাঁ, আওয়ামী লীগের যদি কোনো উস্কানি থাকে সেগুলো তদন্ত সাপেক্ষে, সেগুলোর বিচার, সেটা আরেকটা ব্যাপার, কিন্তু শ্রমিকদেরকে তো এই প্রশ্নটা করা যাবে না। উনি এই ধরনের ব্যাফাস মন্তব্য উনি করেছেন। তো আমি মনে করি যে যাই হোক, সেটা ধরেন যে ওনার বয়স কম, উনি হয়তো অনেক কিছু বোঝেন না, এই জন্য এটা আমরা ছাড় দিতে পারি। কিন্তু যেই ভুলটা ওনারা করছেন, এখনো করে যাচ্ছেন, আমি মনে করি ওই রাষ্ট্র কাঠামোর সংস্কার, সেগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না উনারা। এই যে ছাত্ররা, এই ছাত্রদেরকে আগের ছাত্রদের মতো করে ডিল করছেন। হ্যাঁ, এবং কি আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয় কাঠামোর যে সংস্কার, সেই সংস্কারগুলো নিয়েও, শিক্ষা কাঠামোর সংস্কার নিয়েও, বিশ্ববিদ্যালয়গুলোকে আরো গণতান্ত্রিক করা, সেগুলো নিয়েও কিন্তু কোনো আলাপ আলোচনা, চিন্তা ভাবনা সরকারের তরফ থেকে, শিক্ষা দপ্তরের যারা দায়িত্বে এসেছেন তাদের তরফ থেকেও নাই। থাকবে কি করে? একটা এনজিও পন্থী লোকজনের পক্ষে তো সেটা করার সুযোগ নাই, শক্তি নাই। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিআইএ, র এবং কিছু এনজিও পন্থী লোকজনের মধ্যে একটা সমন্বয় করে সেখানে হ্যাঁ, আন্দোলনকারীদের সাবেক দুজন নেতা নাহিদ এবং আপনার হচ্ছে আসিফ, তারা এটার মধ্যে যুক্ত হয়েছে। এই প্রক্রিয়াতে আগাচ্ছে সরকার। তো আমি বলবো যে এই এই ভাষায় কিন্তু আমি সরকারকে নিয়ে প্রথম কথা বললাম। হ্যাঁ, এবং এই ভাষাটা কিন্তু আরো জনগণের তরফ থেকে রুক্ষ হতে থাকবে যদি কিনা আপনারা এই ব্যাপারগুলাতে সঠিকভাবে, যে কথাগুলো আমি বললাম যে ছাত্রদেরকে দেশের কাজে লাগানো, শিক্ষা প্রতিষ্ঠান সহ শুরু করে সকল প্রতিষ্ঠানকে আরো গণতান্ত্রিক করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, পুলিশ একটা মন্ত্রণালয়ের হাতে পুলিশের সব ক্ষমতা, সেটাই থাকবে, নাকি হচ্ছে যে সব জায়গাগুলোতে পুলিশের যে গণপ্রতিনিধিরা আছে তাদের হাতে, স্থানীয় সরকারের হাতে পুলিশের একটা নিয়ন্ত্রণ থাকবে, যেভাবে আমরা আমেরিকাতে বা পশ্চিমা বিশ্বে আমরা দেখেছি। তাহলে কিন্তু আর এত নিয়ন্ত্রণ হয় না উপর থেকে। তো পুলিশের এরকম নানাভাবে আইনগত জায়গা থেকে পুলিশকে সংস্কার করা, খুনিদের বিচার করা, আওয়ামী লীগ যুবলীগের যে নেতারা গুলি চালিয়েছে জনগণের উপরে তাদের বিচার করা, সেগুলোর কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনার র্যাবকে, র্যাবের মতো বিশেষ বাহিনী, সোয়াতের মতো বিশেষ বাহিনী, এগুলো কেন থাকবে বাংলাদেশে? তার মানে জনগণকে শত্রু মনে করে রাষ্ট্র, এবং সেইটা এখনো রয়ে গেছে। র্যাব বিলুপ্তির ঘোষণা এসেছে, আসেনি। আমি বলছি যে হাসিনা গেছে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি টিকিয়ে রাখেন, হ্যাঁ, তাহলে, এবং একই সময় ছাত্রদেরকে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাঠিয়ে আগের মতোই এভাবে ট্রিট করেন, তাহলে যেটা ঘটবে কি, যে এই ছাত্ররা, এই জনতা, এরা তো আর আগের জায়গায় নাই। ফলে এদের ভেতরের যে স্পিরিটটা ছিল, সেইটা যখন হচ্ছে দেখতে পাবে যে সরকার হচ্ছে আগের সিস্টেমই চালাচ্ছে, আগের ব্যবস্থাই চালাচ্ছে, তখন হচ্ছে সেখান থেকে একটা প্রবল হতাশা, একটা ক্ষোভ, একটা ঘৃণা, সেটা তৈরি হবে। এবং সেই হতাশা, একটা ক্ষোভ, ঘৃণা, সেটা দিয়ে কিন্তু একটা রক্ত ধারা বাংলাদেশে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সরকার যখন সংস্কার করছে না, সরকার যখন উদ্যোগ নিচ্ছে না, তখন ছাত্রদের মধ্যে আসলে নিজেদের যে নানা ধরনের চিন্তাগত পার্থক্য, ঠোকাঠুকি, সেগুলো ক্রমাগত লেগে যাবে। এই ধরনের হত্যাকাণ্ডগুলা ঘটতে থাকবে। যখন বিচার হবে না, তখন হচ্ছে যে অনেক জনগণের অনেক অংশ নিজের হাতে আইন তুলে নিবে। হ্যাঁ, এবং ঢাকার মতো যে ঘটনা, জাহাঙ্গীরনগরের যে ঘটনা, নিজের হাতে আইন তুলে নিবে। ঢাকার মতো যে ঘটনা, নিরপরাধ মার খেয়ে মারা যাবে, এবং ছাত্রদের নিজেদের মধ্যে অনেক মারামারি, খুনাখুনি, এগুলো হতে থাকবে। ওই যে হতাশাটা, এটার প্রকাশ হিসাবে। এবং একই সময়ে আমরা হচ্ছে এই যে হত্যাকাণ্ড, এই যে হতাশা, এই যে খুনাখুনি হবে, সেইটাকে দমন করতে সরকার আরো বেশি, সরকার ধীরে ধীরে হচ্ছে আপনার দমনমূলক হয়ে উঠবে। হ্যাঁ, যখন হচ্ছে যে আপনার এই যে মাজার গুলাতে ভাঙচুর হচ্ছে, এর আগে হিন্দুদের মন্দিরে ভাঙচুর হয়েছে, পাহাড়ে একটা ব্যাপক সমস্যা হচ্ছে, এবং হচ্ছে যে আপনার জাহাঙ্গীরনগরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য গোপালগঞ্জে, দেশের অন্য অনেক জায়গাতে গণধোলাই দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটতে থাকবে, ধীরে ধীরে এইগুলা নিয়ন্ত্রণে সরকার ক্রমাগত আরো বেশি কঠোর হস্ত হতে থাকবে। এবং সরকার কঠোর হস্ত হবে কি দিয়ে? ওই পুরানো পুলিশ, ওই পুরানো প্রশাসন, সেগুলা দিয়ে।
এবং এই আন্দোলনকারী ছাত্রদেরকে যখন হচ্ছে পুরানো পুলিশ, পুরানো প্রশাসন, হ্যাঁ, পুরানো ম্যাজিস্ট্রেট যে হচ্ছে যে ওই শেখ হাসিনার পক্ষে আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, সেই ম্যাজিস্ট্রেটটা এখনো বেতন খাচ্ছে, হয়তো মেধাবী। তো ওই যে মেধাবী ম্যাজিস্ট্রেট ও আবার হচ্ছে আমাদের বুকে গুলি চালানোর নির্দেশ দিবে। ওই যে পুলিশ, সে আবার স্বরূপে ফিরে এসে আমাদেরকে হত্যা করতে থাকবে। হ্যাঁ, এবং আরো অনেক বড় একটা স্বৈরাচারী সিস্টেমের দিকে, ব্যবস্থার দিকে আমরা কিন্তু যেতে থাকবো। ফলে যেটা হবে যে ওই মানে জুলাই গণ অভ্যুত্থান, যেটা একটা নতুন সমাজের, নতুন রাষ্ট্রের সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছিল, সেইটা আসলে আরো বড় একটা স্বৈরাচার প্রসব করার মধ্য দিয়ে আমাদেরকে গভীর বেদনায় আহত করে চলে যাবে। আপনি যদি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন, সেই জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার এক মুক্তিযোদ্ধার সঙ্গে আমার এক বড় ভাই কথা বলছিল, তো আমার সেই বড় ভাইকে মুক্তিযোদ্ধা বলেছে যে হাসিনা তো আর মুক্তিযোদ্ধাদের মান ইজ্জত কিছু রাখলো না। এবং আমার এক মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা হলো, তো ওই মুক্তিযোদ্ধা আমাকে বললেন যে দেখো, আমি একজন মুক্তিযোদ্ধা, আমারও অনেক হতাশার জায়গা আছে। আপনি যত মুক্তিযোদ্ধার সাথে কথা বলবেন, দেখবেন তাদের মানে যারা বিক্রি হয়ে গেছে, যারা আপনার সুযোগ সুবিধা নিয়ে নিজেদের আখের গুছিয়েছে, এদের কথা আলাদা। কিন্তু যে সাধারণ মুক্তিযোদ্ধারা, যে ৮০% কৃষক ছিল মুক্তি বাহিনীর, ৮০% ছিল কৃষক, তাদের সাথে আপনি কথা বলবেন, তাদের জীবন গভীর হতাশার জীবন, তারা গভীরভাবে হতাশ। হ্যাঁ, এবং স্বাধীনতার পর শেখ মুজিবের যে স্বৈর শাসন, সেটা তাদের হতাশা শুরু হয়েছে। এবং আজকে আপনি যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে অবশিষ্ট, তাদের সাথে কথা বলেন, সকলেই গভীরভাবে হতাশাগ্রস্ত। আমরা যেই মুক্তিযোদ্ধাদের পরে আরেকটা জেনারেশন আসছিল এই আমাদের সময়ে, যারা হচ্ছে এই একই রকম সাহস নিয়ে, দেশপ্রেম নিয়ে, জীবন দানের ক্ষমতা নিয়ে এরা ঝাঁপিয়ে পড়েছিল, এবং এরাও হয়তো একই ধরনের হতাশা, একই ধরনের কষ্ট, এগুলো নিয়েই তাদের বার্ধক্যে পৌঁছাবে, যদি যে কথাগুলো বললাম সেগুলো আসলে সরকার না মানে। এবং মানার সম্ভাবনা খুব বেশি আর দেখতে পাচ্ছি না। সরকার আসলে ওই ইন্ডিয়াকে এবং আমেরিকাকে খুশি করে এক ধরনের ইন্ডিয়া আমেরিকার মধ্যে ব্যালেন্স করে একটা এনজিও পন্থী একটা সরকার, এরা আসলে ওই হাসিনারই একটা পরম্পরা, ধারাবাহিকতা, পুরানো যে রাষ্ট্র সেটারই ধারাবাহিকতা হতে যাচ্ছে। এবং অলরেডি সেনাবাহিনীকে একটা বৈধতা দেয়া হয়েছে, সেনা শাসনের। এখন সেনাবাহিনীকে কেন শাসনের বৈধতা দেয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু আপনার ওই যে পুলিশকে যে হাসিনার পুলিশই রেখে দেয়া হয়েছে, এখন রাষ্ট্র আইন এগুলো চালাইতে গেলে তো আইনি ক্ষমতা প্রয়োগ করা লাগবে। অপরাধীকে ধরতে হবে, চোরকে ধরতে হবে, সমাজে কোনো বিশৃঙ্খলা হলে সেগুলো শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখন হাসিনার পক্ষে জনগণের বুকে গুলি চালিয়েছে যে পুলিশ, সে পুলিশের তো এই নৈতিক ক্ষমতাই নেই। পুলিশ কোথাও গিয়ে জনগণের আদেশ দিলে জনগণ তো পুলিশের থাপ্পড়ে সমান করে ফেলবে, যে তুই বেটা আসি আমার ভাইয়ের বুকে গুলি করছস, এখন তুই আসছস আমারে শিখাইতে, হ্যাঁ, তুই আমারে শৃঙ্খলা শিখাইতে আসছস। পুলিশের তো এই জায়গায় নেই। তাহলে যখন হচ্ছে ওই যে পুলিশ, ওই পুলিশকে তার অফিসে রাখা হইলো, তার বিচার করা হইলো না, এবং যখন হচ্ছে যে ছাত্রদেরকে স্কুল কলেজে পাঠিয়ে দেওয়া হইলো, তখন আসলে ওই পুলিশের পক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই, হবে না, এটা স্বাভাবিক। ফলে সেনাবাহিনীর ক্ষমতা আসছে। সুতরাং এই যে সেনাবাহিনীর ক্ষমতা আসছে, হ্যাঁ, এবং সেনাবাহিনীর ক্ষমতা আসছে মানে কি, মানে হচ্ছে যে বেসামরিক প্রশাসনে জনগণের যতটা জায়গা থাকে, সামরিক প্রশাসনে তো সেটা থাকে না, আরো বেশি দমনমূলক, আরো বেশি নিয়ন্ত্রণমূলক। সুতরাং এই সরকার যেহেতু জনগণের উপর ভরসা করে নাই, ছাত্রদের উপর ভরসা করে নাই, শ্রমিক কৃষকের উপর ভরসা করে নাই, আন্দোলন যারা করেছে তাদের উপর ভরসা করে নাই, সুতরাং তাদেরকে দিয়ে যেহেতু এই সরকার নতুন দেশ, নতুন রাষ্ট্র, নতুন প্রশাসন গঠনের দিকে হাঁটে নাই, বরং পুরানো রাষ্ট্র, পুরানো প্রশাসনের উপর ভরসা করে ভারতের লোকজনকে পুনর্বাসন করে, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করে, সেই রকম একটা রাস্তায় যেহেতু এই সরকার হেঁটেছে, সুতরাং আসলে আমরা বলতে পারি যে এই সরকার আসলে আরো বড় নিয়ন্ত্রণমূলক, আরো বড় দমনমূলক অবস্থার দিকে যাচ্ছে। এবং যদি সরকার এখনো না শুধরানোর সম্ভাবনা দেখি না, তাহলে আসলে হয়তোবা এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন খুব কিছুদিনের মধ্যেই, ১-১.৫-২ বছরের মধ্যে হয়তোবা দেখা যেতে পারে। তো আমি ডক্টর ইউনূসকে বলবো যে আসলে আপনি যতটা আশা নিয়ে জনগণ আপনাকে এনেছে বা আপনি এসেছেন, সে আশাকে হতাশ করেন না। হ্যাঁ, যদিও ইতিমধ্যেই পানি অনেক দূর গড়িয়ে গেছে, আমি জানি না এখনো সময় আছে কিনা, কিন্তু চেষ্টা তো করা যেতে পারে।